দুজনকেই উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন ইলিশা এবং অয়ন্তী। সবাইকে বলবো একটু জোরে হাততালি দেবেন। এবং রিজু দাকে সম্মান জানালেন অয়ন্তী। এবং আফটার দ্যাট আমরা দুজনের জন্যই খুব স্বল্প একটু উপহারের ব্যবস্থা করেছি, খুব অল্প ভাবে। আমি অয়ন্তী এবং ইলিশা দুজনকেই বলবো তোমরা একটু দুজনের হাতে উপহারটা তুলে দাও এবং একটু জোরে ক্ল্যাপ করবেন সবাই। স্যার আপনি আপনার যে রিকোয়েস্ট, আমার রিকোয়েস্ট আপনার কাছে, আপনার যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফের কিছু অভিজ্ঞতা যদি আপনাদের সবার সাথে একটু শেয়ার করেন। আমাদের এরা হচ্ছে সবাই একেলো একাডেমি স্টুডেন্ট। যদি আপনার প্রফেশনাল লাইফের অভিজ্ঞতা, উত্থান পতনের কাহিনী যদি আমাদের সবার সাথে একটু শেয়ার করেন। আমার যেটা মনে হয় আমরা তোমাদের সাথে আছি সব সময়। পৃথিবীর ইতিহাসে দেখা যায় যে মানুষ যখন সভ্য হলো, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো আর আমরা সবাই মিলে সঠিক থাকার জন্য যে নিয়ম নীতি তৈরি হলো সেটাই হলো ল। আমরা ঘুম থেকে উঠে রাত পর্যন্ত যখন আমরা শুতে যাচ্ছি, আমরা কিন্তু প্রত্যেকেই একটা সিস্টেমের মধ্যে চলছি, অনেক সময় ইচ্ছাকৃত, অনেক সময় অনিচ্ছাকৃত। ঘোষাল স্যার গাড়িটা ড্রাইভ করে এলেন, গাড়িটা কিন্তু বাদিক থেকেই আসতে হলো। আমি আজকে যে গাড়িটা নিয়ে এসেছি, হেলমেটটা আমার মাথায় চাপাতে হলো তাদের জন্য নয়, আমার সুরক্ষার জন্য। আমরা এই সিস্টেমটা তৈরি করেছি বাদিক ধরে গাড়ি চালাবো, তার জন্য আইন করতে হয়েছে। আমার হেলমেটটা আমার সুরক্ষাও যেমন, কিন্তু সিস্টেম কেন আইনে পরিণত করতে হলো যে মানুষ একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনা যে নেবে, কেন নেবে? তারা কিন্তু বোঝে কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু এই জন্য আইনটা করতে হলো। আরেকটা কথা হচ্ছে, আমিও ছাত্র ছিলাম, আছি, থাকবো, যে যে সাবজেক্টে করি আমরা কাজ। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সঠিকভাবে এগিয়ে দেওয়ার জন্যই কিন্তু আইনের ব্যাপার। তা আমরা যারা এখানে আছি, আমাদের যদি নলেজটা গ্যাদার হয়, তাহলে নলেজ হচ্ছে পাওয়ার, কি ঠিক তো? তা আমার প্রত্যাশা, ঘোষাল স্যার আছে, তোমাদের যে স্যার আছেন, তোমাদের যখন যেটা মনে হবে নিশ্চয়ই তারা তোমাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবে, যদি তোমার চেষ্টা থাকে এবং চেষ্টা আছে। আমরা প্রতি মুহূর্তে না হলেও আমরা 5 দিন অন্তর প্রত্যেককে নিয়ে একটা স্টাডি করি, কে কিভাবে এগোচ্ছে, কার আইকিউ কিভাবে ফ্ল্যাশ করছে, আর কার কৌতূহলটা বেশি। যার কম তাকে আবার আমরা চেষ্টা করি বুস্ট আপ করার। কেন চেষ্টা করি? তার নলেজ দিয়ে আগামী পৃথিবীকে সুন্দরভাবে এগিয়ে দেবে। এই সুন্দরভাবে এগিয়ে দিতে গিয়ে অন্যান্য ঘটনাগুলো ঘটবে, নেগেটিভ নয় পজিটিভ। এবারে পাশাপাশি এসে যাবে ওটা তো আসবেই, কিন্তু সাফল্য পেতে গেলে নলেজকে গ্যাদার করা উচিত। নলেজ হচ্ছে আমার পাওয়ার। আর আমার বিশ্বাস এবং আমাদেরও বিশ্বাস যে আমাদের নলেজ যদি ঠিক থাকে, আমাকে সাফল্যের দিকে এগোতে হবে না। সাফল্য সমুদ্রের পাড়ে যদি দাঁড়াই, সমুদ্রের জল এসে পা যদি ধুইয়ে দেয়, সাফল্য এসে কিন্তু ধরা দেবে। তাহলে এ পর্যন্ত মনে হয় মনে একটু আনন্দ হচ্ছে বা আশা জেগেছে। তাহলে আমি যদি একটু অন্যরকমভাবে বলি, টুডে ইজ ইয়োর বার্থডে।
টুডে, আমি একটু সামনে যাই প্লিজ। প্লিজ। টুডে ইজ ইয়োর বার্থডে। আজকে যদি তোমার শুভ জন্মদিন হয়, একটা যদি ফ্যান্টাসির মধ্যে আমরা যাই, আমাদের জন্মদিনের দিন ঘুম থেকে ওঠা থেকে রাত্রিতে শুতে যাওয়া পর্যন্ত আমরা পৃথিবীটাকে নতুন করে দেখি, কি দেখি কি দেখি না, এটা শুনতে চাই, রাইট? সেদিন আমাদের মনটাও ভালো লাগে, আমরা পুরনো বন্ধুত্বকে ফিরে পেতে চাই, যেটা স্টাডি করি সেটাকে নতুনভাবে কিন্তু ভাবি। তাহলে আমরা যদি প্রত্যেক দিন ভোরবেলা উঠে আমি আমাকে বলি যে আজ আমার শুভ জন্মদিন, তাহলে কি খুব একটা খারাপ লাগবে? লাগবে না, তাই তো? খুব একটা খরচ হয়ে যাবে কি? আমার মনটা তাহলে একটু ফুরফুরে হবে। হলে পরে কি হবে, আমি যে বিষয়টা শিখছি, নলেজটা গ্যাদার করছি, আরও বেশি বেশি করে ব্রেনে ইনপুট হবে এবং কৌতূহলটা বাড়বে বলে এটা আমার ধারণা। তাহলে আশা করি এই কথাটুকু বলার পর আর এই বিষয়ে কথা থাকে না। তা বার্থডের কথা যখন উঠল, আজকে কত তারিখ? হ্যালো, শুনতেই পাচ্ছি না কারণ। আজকে কি কারোর জন্মদিন এখানে যারা আছো? 19 মে কারোর জন্মদিন কি আজকে আছে? খুব এখানে আগামী এক সপ্তাহের মধ্যে কারো জন্মদিন আছে? খোলা মনে বলতে হবে। 30 তারিখ পর্যন্ত কারো জন্মদিন আছে? কার হাত তলে উঠে দাঁড়াও প্লিজ। তোমার কত তারিখ? 27। তোমার? তাহলে 27 আগে একটু উঠে এসো না প্লিজ। কষ্ট হোক, কষ্ট করেই তো আমরা লার্ন করছি, যে আমরা শিখব। তাহলে তোমার 27, তাই তো? তা আমরা যদি বলি না হ্যাপি বার্থডে অ্যাডভান্স, আবার আমরা ফেসবুকে খেয়াল করিনি, আমরা লিখি ভাই দেরি হয়ে গেল। তাহলে আমরা যদি ও 27-এর জন্মদিনটা এখনই পালন করে ফেলি, কারণ কথা হচ্ছিল টুডে ইজ মাই বার্থডে, তা তোমার কি খুব খারাপ লাগবে? তা সেই জন্মদিনটাকে মনে রাখার জন্য তা ঘোষাল স্যার যদি তোমাকে এটা উপহারটা তুলে দেয়, নিশ্চয়ই ভালো লাগবে। স্যার প্লিজ Give him a round, big round of applause. ওই মজাটা তো করা হলো না, তোমাদের স্যার বললো আমরা রান্না করলাম। ওইটা বলো, একজন লিড দাও, আমরা আস্তে করে বলি, এতজন আছি তো। হ্যাপি বার্থডে টু ইউ। স্টার্ট। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Devupriya. Happy birthday to you. আচ্ছা দেবপ্রিয়া, আমার একটা কৌতূহল হচ্ছে, জিজ্ঞেস করবো একটা কথা। কথাটা হচ্ছে যে এই পর্যন্ত তোমার বাড়িতে জন্মদিন পালিত হয়েছে, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই বাড়ির বাইরে এই জনসমক্ষে এই আমার ঘোষাল স্যার বা এই স্যারদের সামনে এইভাবে কি আগে জন্মদিন পালিত হয়েছে? হয়নি। তাহলে আজকের দিনটা স্মরণীয় করে রাখলে, এটা স্মরণে থাকুক। কিন্তু তোমাকে আমরা সম্মান জানালাম, তোমার নলেজটা, তোমাদের নলেজটা আরও বাড়িয়ে আমাদেরকে ওটাই ফেরত দেবে। ওকে, প্লিজ টেক ইউর সিট। ওকে, আচ্ছা ওই 30 তারিখে যার জন্মদিন, ওর একটা গিফট আমি পাঠিয়ে দেব, এটাও বলেছে, ওকে আমাদের এটাকে সম্মান দিতেই হবে। আমারটা আছে তো। এই বাপ, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, বাহ চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। ওকে একটু রাস্তা করে দাও, এইটা এখানে থাক, তাহলে সবারই ইমার্জেন্সি যাতায়াত। এসো, কি নাম তোমার? সরি নয়, এটা উনি রিফিউজ করবে তোমার কাছে, কারণ আগামী দিনে তোমরাই তো সোসাইটিকে পথ দেখাবে। আমরা তো একটু হলে এক্সেপশনাল, কারণ নলেজটা যে সাবজেক্টে নিচ্ছি প্রতি মুহূর্তে কাজে লাগবে। তাহলে ওর নাম কি গো? স্টার্ট। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Urbita. Happy birthday to you. Thank you.
এই একটা ফটো নাও আমাদের, আমি খুব পছন্দ, এই মেরেছে। ওকে বাবা প্লিজ, না 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 না, যাও, তোমার কাজ তুমি করলে, আমাদের কাজ আমরা করলাম। আমি আর খুব বেশি হলে মিনিট 5 প্লিজ, আমি আর পারবো না। ঘোষাল ভাই প্লিজ, আমাকে একটু যেতেই হবে, আপনার অর্ডারে আমি। ভাই তোমাদের এসব ছাড়ো, স্যারও হয়তো রেগে যাবেন, একটু গল্প করো। আমার একটা জিনিস জানার আছে, অপরাজিত সিনেমাটা কে কে দেখেছো হাত তোলো প্লিজ, এখানে কোনো সংকোচ নেই। অনিক দত্ত পরিচালিত অপরাজিত সিনেমাটা কি কেউ দেখেছো? ছবিটার সম্বন্ধে কোনো আইন আমি কিন্তু একটা আইনের ক্লাসে কথা বলছি, ল একাডেমি মানে তোমরাও আইনের ছাত্র। কেউ দেখোনি সিনেমাটা? কিছু কি শুনেছো? ছেড়ে দাও। ছোট্ট করে বলি, বিভূতিভূষণ সাহিত্যিকের যে গল্পটা, যে সাহিত্যটা, পথের পাঁচালী নিয়ে সত্যজিৎ রায় কীভাবে সিনেমাটা কমপ্লিট করতে পেরেছিলেন, সেই লাইভটুকু ধরা হয়েছে। রবীন্দ্রনাথের পরবর্তী যুগে সত্যজিৎ রায়ের যতগুলো প্রতিভা নিয়ে উনি পৃথিবীতে এসেছিলেন, এর পাশাপাশি কেউ ছিলেন না, কিন্তু পাশাপাশি ভালো ভালো ফিল্ম মেকাররা ফিল্ম তৈরি করেছেন। সেই ফিল্মগুলো পৃথিবী জুড়ে এখনও পড়ানো হয়। ঋত্বিক ঘটক মাত্র 8টা সিনেমা বানিয়েছিলেন, সেটা নিয়ে এখনও পড়ানো হয়। তা প্রতিভা এরকম সবার ছিল, কিন্তু রবীন্দ্রনাথের পরবর্তী যুগের প্রতিভাবান যদি কাউকে ধরা হয়, নিরিখে তার যেটা এক্সপোজ হয়েছে সেটা হচ্ছে সত্যজিৎ রায়। তো এই সিনেমাটা যেভাবে দেখানো হয়েছে, পথের পাঁচালী হচ্ছে সাহিত্যটার নাম, ওখানে লেখা হয়েছে পথের পদাবলী। কেন? এই উত্তর আমি তোমাদের মাঝখানে ছড়িয়ে দিলাম, আশা করব এই উত্তরটা আমরা পাবো। আজকের দিন স্যারদের জিজ্ঞেস করবে না, তোমরা আইনের বই ঘেটে, যে আমরা যারা ছবি তৈরি করার চেষ্টা করি, থিয়েটার করার চেষ্টা করি, আইনটাকে মেনেই চলি সবসময়, কেন পথের পাঁচালী না লিখে ওখানে লেখা হয়েছে পথের পদাবলী। পারলে সবাই সিনেমাটা দেখো, ভালো লাগবে, কাজেও লাগবে। এটাও কিন্তু রিজু স্যার আছে, রিজু স্যার হয়তো কি জানেনি উনি, কিন্তু আজকে আমরা কেউ এই দিক থেকে উত্তর দেব না। কারণ প্রথমেই কিন্তু যখন এই ছবিটা তৈরি করা হয়, প্রথমেই আইনজ্ঞদের সঙ্গে বসা হয়েছিল যে পথের পাঁচালী না লিখে কেন লিখবো আর কেন লিখবো না। ওনারা বললেন যে না, এটা লেখাটা যাবে না, কেননা এই ক্লজে পড়ে যাবেন। এটা কি ব্যাপার না ব্যাপার, একটা হিট ছবি, একটা বিখ্যাত ছবি, ভারতবর্ষ জুড়ে চলছে। তোমরা এই উত্তরটা খুঁজে তোমাদের অরিন্দম স্যারকে জানিয়ে দিও, না পারলেও জানাবে, তখন অরিন্দম স্যার গাইড করবে। সবাইকে আগামী দিনের সাফল্যের প্রত্যাশা নিয়ে আমি আজকে শেষ করি। তোমরা জয় করবে, এটা আমার প্রত্যাশা রইল। টাটা। মুহূর্তে প্রতি ইঞ্চিতে বারবার করে বলে এসেছি যে ল এমন একটা পার্টিকুলার সাবজেক্ট, যে সাবজেক্টে কোনো শেখার শেষ হয় না। কারণ এই সাবজেক্টটা এতটাই ভাস্ট, এবং সেটা হয়তো যখন প্রথম আমি নিজের ল প্র্যাকটিস ক্যারিয়ারে শুরু করি তখন আমি হয়তো সত্যিই বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারি এই রিজনের জন্য। কারণ নিজেও ইন্টার্নশিপ করেছি, প্রচুর জায়গায় প্র্যাকটিস করেছি দীর্ঘদিন ধরে, অনেক মামলা জিতেছি, অনেক মামলা হেরেওছি। কারণ হার জিত তো একটা পার্ট অফ লাইফ, তো হারতেও হবে, জিততেও হবে। তো কিছু কিছু জায়গায় সত্যি হেরেওছি, আবার কিছু কিছু জায়গায় এক্সেলেন্স ওয়েতে ম্যাচ জিতে বেরিয়েও গেছি, মানে অনেকটা শেন ওয়ার্নের লেগ স্পিনের মতো। তো সব দিক মিলিয়ে ঝুলিয়ে যতবার যতগুলো ইনার্শিয়াটিক ডেভেলপমেন্ট এসছে আমাদের প্রত্যেকের ক্যারিয়ারে, আমি এখন অবধি যার জন্য নিজেকে লয়ের একজন স্টুডেন্ট হিসেবে মনে করি। কারণ যদি এখনই ভেবে নিই আমি সব জেনে গেছি, তাহলে আর কোনো দিনের জন্য কিছু জানা যাবে না। আর এটা আমাদের এমন একটা ফিল্ড যেখানে যতদিন বাঁচবি, মানে যতদিন আমাদের শেষ নিঃশ্বাস চলবে, ততদিন অবধি কিছু না কিছু পড়তে হবে। সুপ্রিম কোর্টের জাজমেন্ট পড়তে হবে, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো জাজমেন্ট পড়তে হবে, ডিফারেন্ট হাইকোর্ট কি জাজমেন্ট দিচ্ছে তার উপরে পড়তে হবে, পক্সো অ্যাক্টের উপরে কি রিসেন্ট ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসছে সেগুলো পড়তে হবে। সহজ ভাষায় ইউ মাস্ট বি অ্যাওয়্যার অ্যাবাউট এভরিথিং। এবং এই অ্যাওয়ারনেসটা কিন্তু আমার ভেতরে তৈরি করতে পেরেছিলেন অল টুগেদার 3 জন। একদম ছোটোবেলায়, এটা হয়তো রিজুদা জানে না, তা সত্ত্বেও বলছি, একদম ছোটোবেলায় এই বীজটা আমার ভেতরে প্রথম তৈরি করেছিলেন মিস্টার অজিত পাজা। সেটা নিয়ে আমি বলবো পরে, পার্সোনাল অবশ্যই পরে কথা হবে, সেটা আলোচনার বিষয়ও নয়।
প্রথম ক্রিয়েট করেছিলেন অজিত পাজা, এবং অজিত কাকুর এখনো অবধি একটা ডায়লগ আমার সারা জীবন মনে আছে, সেটা হচ্ছে মনে রাখতে হবে, আমাদের মনে রাখা। এবং তোমার একটা পোস্টে আমি সেটা নিয়ে তোমায় আমাদের হাইকোর্ট টুর্নামেন্টে বলেও ছিলাম যে একটা জায়গায় অজিত কাকু হয়ে বলছে যে মনে রাখার জন্য আমাদের বাজার দর এত বেশি, আমাকে লোকে এত দর দেয় কেন জানিস, কারণ আমি মনে রাখতে পারি। যেটা আমি সবসময় বোঝানোর চেষ্টা করি, নোটস কালচার বন্ধ করে দে, বই কালচার। এবং তার থেকেও বড় কথা, যে টপিকটা আমরা পড়ছি টপিকটাকে মাথায় রাখতে হবে ডিফারেন্ট ওয়েতে, যাতে জিনিসটা ইন ফিউচার ইমপ্লিমেন্ট করা যায়। সেই ইমপ্লিমেন্টেশন করার জন্য ল প্র্যাকটিস লাইফে ল পড়াশোনার ভ্যালুস কতটা এবং সেটা কোন দিক থেকে কতটা ডিফারেন্ট, সেটা কিন্তু এখনো অবধি আমি নিজেই শেখার চেষ্টা করছি, কারণ আমি অনেক জুনিয়র, এখনো ওনাদের কাছে অনেক জুনিয়র। সুতরাং আমি আজকে আর বেশি কিছু বলবো না, যা বলার এরপরে সম্পূর্ণটা রিজুদা বলবে। কোনো কোয়েশ্চেন থাকলে এখনই করবি না, শেষ করবেন উনি সেশন, তারপরে যার যা কোয়েশ্চেন, এবং অবশ্যই যে প্রিকশনসগুলো আমি রাখতে বলেছি সেগুলো মেনটেন করে যা যা বলার, যে যে জিনিসগুলো জানার ওনার থেকে জেনে নেবেন। ওভার টু ইউ রিজুদা, ইটস আপ টু ইউ নাও। একটু মাইক্রোফোনটা 4টে বাজে, হ্যাঁ কতক্ষণ বাজাবো গো ভাই বলো? একটু দাঁড়াও, এটা একটু নিয়ে যতক্ষণ বলবে, 5 মিনিট বললে 5 মিনিট, 10 মিনিট বললে 10 মিনিট, 1 ঘন্টা বললে 1 ঘন্টা, যতক্ষণ চাও বাজে বকতে বকাতে আমি বকে যেতে পারি, কোনো অসুবিধা নেই। ও বলছিল পাজা সাহেবের কথা, আমি প্রথমে একটা কথা বলি, সবার মোটামুটি স্মার্টফোন আছে তো কম বেশি। ইউটিউবে কি একটা ইন্টারভিউ দেখবে, ফালি নারিমানের একটা ইন্টারভিউ আছে, প্রায় 55 মিনিটের একটা ইন্টারভিউ আছে। করুণা নন্দী হচ্ছে প্রীতিশ নন্দীর মেয়ে। শি ইজ অ্যান অ্যাডভোকেট অন রেকর্ড অফ দ্য সুপ্রিম কোর্ট, ভেরি ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। তো করুণা একটা ইন্টারভিউ করেছিলেন ফালি নারিমানের, সেখানে একটা দারুণ কথা নারিমান সাহেব বলেছিলেন, মানে আই হ্যাড দ্য অপরচুনিটি অফ মিটিং হিম টুয়াইস, মামলায় নয়। রোহিংটন তখন এটি সলিসিটর জেনারেল, জাস্টিস রোহিংটন নারিমান, আর আমি তখন সেন্ট্রাল গভর্নমেন্টের স্পেশাল কাউন্সিল ইন 2 ম্যাটার্স, ওএনজিসির 2টো আর্বিট্রেশনে। তো আমি ওনাকে অ্যাসিস্ট করেছিলাম। তো আই মেট হিম টুয়াইস ইন হিজ চেম্বার। উনি এমনি বসেছিলেন, আমি ঢুকে পড়েছিলাম ঘরের মধ্যে। তো হোয়াট হি সেড ইজ এ বিউটিফুল থিং। হি সেড, once you enter the profession, you become a student of law for lifetime. সারা জন্মের জন্য তুমি আইনের ছাত্র হয়ে গেলে। তাই কারণ শেখার কোনো শেষ নেই। আমার 21 বছর মোটামুটি হয়েছে আর কি, 22 হতে চললো প্রায়। কম বেশি ভারতবর্ষে এমন কোনো নাম নেই যাদের সঙ্গে কাজ করিনি। সালভে থেকে শুরু করে, সিংভি থেকে শুরু করে, রোহিংটন নারিমান, উদয় ললিত যখন এলিভেশন হয়নি তখন উদয় ললিতের সঙ্গে একাধিক মামলা করেছি, প্রচুর মামলা করেছি। কলকাতায় অলমোস্ট সবার সাথে মামলা করেছি, কম বেশি করেছি। একটা জিনিস যেটা, সেটা হলো অলওয়েজ রিমেম্বার টু কিপ ইট সিম্পল। ডোন্ট কমপ্লিকেট ইয়োর মাইন্ড, জাস্ট কিপ ইট সিম্পল। একটা ঘটনা বলি, আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলি। অরিজিনাল সাইডে, হাইকোর্টের অরিজিনাল সাইড সম্বন্ধে কার কার কী ধারণা আছে? হোয়াট ইজ অরিজিনাল সাইড? তুই মাথা নেড়েছো, বলো হোয়াট ইজ অরিজিনাল সাইড? Sir, the case which directly goes to High Court. How does it directly goes to High Court? Wait. They directly appeal, they file a petition directly to the High Court. Yes and no. Yes and no. There is an act which is called the Latest Patent Act. ভারতবর্ষে 3টে হাইকোর্ট ওই আইনে তৈরি হয়। ফার্স্ট ওয়াজ ক্যালকাটা, সেকেন্ড ওয়াজ বম্বে, থার্ড ওয়াজ মাদ্রাস। 3টে চার্টার্ড হাইকোর্ট আছে। One more chartered high court was there, but it is now no more in India, that is Lahore. Delhi High Court একটা original side আছে which derives its origin from Lahore's latest patent. Lahore একটা separate latest patent ছিল। Original side হচ্ছে যদি তুমি এপিসি রোড মানে গ্যালি স্ট্রিটের মুখ থেকে আপ টু রবীন্দ্র সদন অবধি যাও, তোমার রাস্তার ডান দিকটা, যেটা ওয়াজ অফিসিয়ালি ইউজ টু বি নোন অ্যাজ দ্য হোয়াইট টাউন, অর্থাৎ
সাহেবরা যেখানে থাকতো ওই জায়গাটা হচ্ছে অরিজিনাল সাইড, রেস্ট ইজ অ্যাপেলেট সাইড। মানে এই যে দাঁড়িয়ে আছি, দিস ইজ অরিজিনাল সাইড। এখানে যদি কোনো মামলা হয়, কোনো সম্পত্তির জনিত কোনো উচ্ছেদ বা কোনো ধরনের কমার্শিয়াল ডিসপিউট, এনিথিং, you can file a suit directly to High Court. That is original side. So you are partly right. Although writ is a different thing, writ 226 এর powers are different. Take a seat. You are partly right. So এরকম একটা অরিজিনাল সাইডে একটা সুটে আমাকে একটা রিটেন স্টেটমেন্ট লিখতে বলেছে, সলিসিটার ব্রিফ করে দিয়েছে, আমি লিখে ফিখেছি। এক জায়গায় আমি লিখেছি আই এমফেটিক্যালি ডিনাই, একটা স্টেটমেন্টে আমি আই এমফেটিক্যালি ডিনাই মানে আমি ন্যারেট করেছি ফ্যাক্টটাকে। পাঁচা সাহেব আমার লিডার ম্যাটারে গিরিশবাগের বাড়িতে কনফারেন্সে গেছি, ব্রিফটা পড়ছে, সেটেল করবে ড্রাফটটা করতে করতে হঠাৎ বললো এটা কেন লিখেছিস, এমফেটিক্যালি ডিনাই কেন লিখেছিস? আমি একটু জোর দিয়ে ডিনাই করছি। তারপর যেটা পাঁচা সাহেব বলেছিল সেটার জন্য আর আমি কোনোদিন এই পার্টিকুলার জিনিসটা ভুলিনি। আমাকে দুম করে জিজ্ঞেস করলো রাস্তায় মেয়ে দেখিস? আমি একটু ভেড়া চাকা খেয়ে গেছি। মানে দেখিস না? দেখিস না? হ্যাঁ দেখি। বললো সুন্দরী দেখতে মেয়েদের ভালো লাগে দেখতে? হ্যাঁ তা লাগে বই কি, খারাপ লাগবে কেন? তখন বললো ধর তুই রাস্তা দিয়ে এক সুন্দরী মেয়ে যাচ্ছে, তুই রাস্তার মোড়ে দাঁড়িয়ে আড্ডা মারছিস, তুই মেয়েটাকে দেখে চোখ মারলি, কি হলো? মানে একটা অফেন্স হলো ইফ টিজিংয়ের। বললো এবার মেয়েটা যদি গিয়ে কমপ্লেন করে তাহলে তোর শাস্তি হবে তো, পুলিশ ধরবে তো তোকে? হ্যাঁ ধরবে। বলে এবার তুই একটা অন্য জিনিস ভাব, মেয়েটা হেঁটে যাচ্ছে, তুই চোখ শুধু মারলি না, গিয়ে জাপটেও ধরলি, তখন কি হবে? বলে একই অফেন্স হবে, মলেস্টেশনের অফেন্স হবে, একই অফেন্স হবে। বলে শাস্তিটা আলাদা হবে কি? না, শাস্তিটা আলাদা, সেম অফেন্সের জন্য সেম পানিশমেন্ট। বলে তাহলে ডিনাই আর এমফ্যাটিক্যালি ডিনাইয়ের মধ্যে তফাৎটা কোথায়? যেটা ডিনাই সেটাও এমফ্যাটিক্যালি ডিনাই লিখলেই হবে, বেশি কথা লিখিস না। দিস ইজ ফার্স্ট থিং ওয়েন ইউ ড্রাফট, don't write anything extra. Do not write. This is a life's lesson I have been taught by Mr. Panja. আমি এই গল্পটা সব জায়গায় বলি যে there is no difference. If তুই চিৎকার করে বলে I deny আর I emphatic, it doesn't matter at all, or I deny, all the same. So keep it simple. Most important, যারা প্র্যাকটিসে যাচ্ছে ড্রাফটিং, লেখা, when you draft, forget about the flowery English, ভুলে যাও। এই হয়েছে এক্স মাল কিনেছে ওয়াই এর কাছ থেকে, ওয়াইকে এক্স পেমেন্ট করেনি। ওয়াই যখন এক্সকে চিঠি লিখলো, এক্স বললো যে আমি পেমেন্ট করব, তবে 50% পেমেন্ট করব কারণ মাল খারাপ ছিল। ওয়াই বলল যে তুমি 50% পেমেন্ট আমায় করতে পারো না, বিকজ দ্য কন্ট্রাক্ট সেজ যে দ্য মোমেন্ট ইউ হ্যাভ পারচেসড আই এম গিভিং ইউ আ ক্রেডিট অফ 15 days, 15 দিনের মধ্যে তোমাকে পুরো টাকা দিতে হবে। 15 দিন পেরিয়ে গেছে, তুমি পুরো টাকা দাওনি, সো ইউ আর অলরেডি ইন ব্রিচ। সিম্পল একটা ফ্যাক্ট, সিম্পল ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট, ইট ইজ আ মানি ক্লেম। সো if you write this, you should keep it as simple as possible. X purchased, Y sold goods to X. X was supposed to pay this much of amount of money. This is a credit. There was a credit period of 15 days within which X is supposed to pay the money to Y. X did not pay. Y sent a notice. Notice was not replied. Belated stage, notice was replied saying part of the goods were damaged. So I will not pay absolute money, 50%. I am claiming the entire breach of contract মামলা। এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই। So you just keep it simple, absolutely as simple as possible. যখন চেম্বারে যাবে, এখন আনফর্চুনেটলি চেম্বার প্র্যাকটিসটা না উঠে গেছে, কেউ চেম্বারে যায় না সন্ধ্যেবেলা। আমাদের সময় একটা নিয়ম ছিল যে আমরা রুটিন করে সিনিয়রদের চেম্বারে যেতাম। আমার যে সিনিয়র জাস্টিস অরিজিৎ ব্যানার্জি, আমি তার চেম্বারে রুটিনলি যেতাম। মানে আমার কাজ ছিল সন্ধ্যে 6টায় চেম্বারে ঢোকা, রাত্রির 1টায় চেম্বার থেকে বেরোনো। গাড়ি ছিল না তখন, এখন পয়সা কড়ি হয়েছে, বড় গাড়ি হাঁকিয়েছি, দ্যাটস আ ডিফারেন্ট থিং। তোমরা খাটলে তোমরাও করতে পারবে, নো বিগ ডিল, নো বিগ ডিল, নাথিং ইজ ইম্পসিবল। মানে ইচ ওয়ান অফ ইউ ক্যান হ্যাভ অ্যান X5,
each one of you can have a BMW, Mercedes GLS 400. Each one of you can have a Porsche. It's about your application, how you apply yourself in the field of law. As simple as that. তাই কারোর গাড়ি দেখে দীর্ঘশ্বাস ফেলার নেই, উড়ে শালা কত বড় গাড়ি চলছে, তাই বাপের কত পয়সা আছে, এটা বিভাগে আছে তো আছে ভাই, আমার নেই, এখন যবে হবে তবে হবে, অত ভেবে লাভ নেই। জাস্ট ডু ইয়োর ওয়ার্ক ডিলিজেন্টলি, ওয়ার্ক হার্ড, রিড ইয়োর স্টাফ অ্যান্ড ট্রাই টু রিমেম্বার। সব মনে রাখা সম্ভব নয়, সব আইন পড়াও সম্ভব নয়, কিন্তু যখন যে মামলাটা পড়ছো সেই আইনটা যেন ভালো করে পড়ে ফেলো, এটা মাথায় রাখতে হবে। চেম্বারে যখন যাবে, চেম্বার প্র্যাকটিস যখন করবে, when you go to a chamber, সিনিয়র একটা ব্রিফ দিল, দিয়ে বলে এটা একটা সে ল্যান্ড রিলেটেড রেট, হোয়াট ইজ ইউর ফার্স্ট থিং ইউ শুড ডু? ফার্স্ট থিং হচ্ছে প্রথম পাতা থেকে লাস্ট পাতা অবধি পড়ে ফেলা জিনিসটাকে, নর্মাল পড়বি, গল্প পড়ার মতো। ইফ ইউ অ্যান্ড বিউটি ইজ ইফ দ্য ড্রাফটিং ইজ গুড, যে যদি ড্রাফটটা ভালো হয়, কোয়ালিটি অফ ড্রাফটিং যদি ভালো হয়, ইউ উইল ফিল লাইক ইউ আর রিডিং আ স্টোরি বুক। ইটস নাথিং, মানে খটোমটো ব্যাপার নেই, প্লেন মানে উইথ নাইসলি ফ্লোই জিনিসটা পড়তে পড়তে যাবে। যখন পড়বে একটা প্যারাগ্রাফে একটা জিনিস বলা আছে, একটা ডকুমেন্টের কথা বলা আছে উইচ ইজ আ পার্টিকুলার annexure, জাস্ট টার্ন দ্যাট পেজ, মার্ক দ্যাট annexure with a pencil. Take a white sheet of paper and write down. এটাকে বলে ওয়ার্কিং আউট আ ব্রিফ। It is the first basic thing a lawyer should know, how to work out a brief. The moment you do that, then you have a complete basic story behind a litigation. Then the next step is, you, for your own thing, you need to remember important dates. মামলায় অমুক দিন অমুক চিঠি গেছে, অমুক দিন ডিপার্টমেন্ট অমুক অর্ডারটা ইস্যু করেছে, অমুক দিন একটা 50-57 অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে বিফোর দ্য ল্যান্ড ট্রাইব, বিফোর দ্য BLLRO, রেকটিফিকেশন অ্যাপ্লিকেশন দ্যাট ওয়াজ রিজেক্টেড, অর্ডার ডেটেড সাচ অ্যান্ড সাচ, দেয়ার আফটার অ্যান আপিল ওয়াজ প্রেফার্ড বিফোর দ্য ল্যান্ড ট্রাইব্যুনাল, অ্যান অ্যাপ্লিকেশন ওয়াজ প্রেফার্ড বিফোর দ্য ল্যান্ড ট্রাইব্যুনাল, সেই ল্যান্ড ট্রাইব্যুনাল অ্যাপ্লিকেশনে এই অর্ডার হয়েছে, সেই অর্ডার থেকে একটা ট্রাইব্যুনাল অ্যাপ্লিকেশন হয়েছে বিফোর দ্য হাইকোর্ট, তাতে এই অর্ডার হয়েছে। নাও তোমার একটা নাও দিজ আর দ্য ইম্পর্টেন্ট ডেটস, সো ইউ নিড টু জট ডাউন দোজ ডেটস, উইচ ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, উইচ ইজ কল্ড নোটিং ডাউন দ্য লিস্ট অফ ডেটস। দ্য মোমেন্ট ইউ স্টার্ট ডুইং দিস, ইউ উইল বি ভার্চুয়ালি রিডিং দ্য এন্টায়ার ব্রিফ। পুরোটা পড়ে না ফেললে তুমি লিস্ট অফ ডেটস বানাতে পারবে না, কোথায় কী আছে খুঁটিনাটি। সব ডেটস ইম্পর্টেন্ট নয়, একটা মামলায় হয়তো 25টা ডেট পাবে, তার মধ্যে হয়তো 7টা রেলেভেন্ট ডেট পাবে, আর মামলায় বলতে গিয়ে হয়তো 2টো রেলেভেন্ট ডেট বললেই তোমার মামলাটা দাঁড়িয়ে যাবে, মামলাটা অর্ডার হয়ে বেরিয়ে যাবে। সো ওইটা যত এই এক্সারসাইজটা করবে, দেন ইউ নো যে হাউ মাচ ইউ আর গোয়িং টু সে টু দ্য কোর্ট অ্যান্ড হাউ মাচ it's more important not to say things rather than saying things in order to get a beneficial order in favor of your client. As simple as that. একটা মামলায় তোমার ফেভারে 5টা ভালো পয়েন্ট থাকতে পারে, 6টা পচা পয়েন্ট থাকতে পারে। So again, as practitioners, you need to understand the mindset of the person appearing other side. তুমি other side হলে কি করতে সেটা আগে ভাববে। আমি যদি হতাম তাহলে আমি এই পয়েন্টগুলো বলতাম। ওয়ান্স দ্যাট ইউ স্টার্ট ফর্মুলেটিং ইন ইউর মাইন্ড, দেন ইউ ক্যান কাম টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট উইল বি ইউর বেস্ট ফুট ফরওয়ার্ড। একটা মামলায় 3টে পয়েন্ট আছে, একটা ভীষণ ভালো পয়েন্ট আছে, 2টো খুব পচা পয়েন্ট, মোটা পয়েন্ট, বাট ঠিক আছে, খাইয়ে দেওয়া যাবে জজকে। অলওয়েজ পুট ইউর বেস্ট পয়েন্ট ফার্স্ট। ডু নট ওয়েট ফর দ্য জাজ টু আস্ক ইউ। The moment you say your best point first, you are, judgeরা মানুষ তো, you are playing with the mind of the judge. You are basically putting your best point forward, you play with the mind of the judge, and then you get an order. এটাকে খুব মোটা কথায় আমরা বলি, অনেকে বলে জজ প্রেজুডিসড হলো। প্রেজুডিসড হলো মানে কি, জজ তোমার ফেভারে হলো, মানে তোমার পয়েন্টটা জজ, আমাদের একটা খুব চলতি কাজে পয়েন্টটা জজকে খাওয়াতে পারলাম না, জজ খেলো না পয়েন্টটা, বা জজ খেলো পয়েন্টটা,
জজ ঘুরে গেছে মানেটা কি, মানে সামথিং হি ওয়াজ নট এগ্রিয়েবল উইথ ইউ, দেন সাডেনলি ইউ সে সামথিং, দ্য হোল ন্যারেটিভ সুইচেস ওভার টু ইন ইউর ফেভার। একটা পয়েন্ট বলছো, জজ নিচ্ছে না 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 এটা নয়, না এটা নয়, এটার কন্ট্রারি অনেক ভিউ আছে, দেন ইউ সে সামথিং অফ দ্য কাফ, একটা কিছু বললে, দ্যাট দ্য জাজ টেক্স। তখন অ্যান্ড অ্যাগেন you should know in court when to stop. জজ পয়েন্ট বুঝে গেছে, তোমার পয়েন্ট ধরে নি, তারপরে যদি ইউ ট্রাই অ্যান্ড প্রেস দ্য জাজ, জাজ উইল গেট ইরিটেটেড। আমি একটা কথা বলি, হ্যাঁ, এই পরিপ্রেক্ষিতে দেখবি এই পয়েন্ট অফ ভিউটা আমি আগেও বলেছিলাম, আমি থামিয়ে দিয়ে বললাম একটুখানি পারমিশন নিই। আমি সর্বক্ষেত্রে কি বলি যে যখন আনসার লিখছিস, যখন কোনো পরীক্ষার খাতায় একটা আনসার লিখছিস, বেসিক্যালি আমি যখন পড়ানোর শুরুটাই এমনভাবে হয়, বা যে কটা টিপস আমি গাইডলাইনের ভেতরে ফেলি, আমি সবসময় যেটা বোঝানোর চেষ্টা করি, নো নিড টু রাইট এক্সেস, যা প্রয়োজন নেই সেটা তো লেখার দরকার নেই, সিম্পল যতটা পারবি। যার জন্য দেখবি যে ট্র্যাডিশনটা চলে পেজের পর পেজ রাইটিং, উইচ আই সিরিয়াসলি হেট। অলওয়েজ হোয়াট আই সেড দ্যাট নো ওয়্যার এক্স্যাক্টলি ইউ হ্যাভ টু স্টপ, থামতে কোথায় হবে, শুরু করতে কি হবে ভাই সবাই জানে, থামতে শেখ। হোয়াট ইউ সে? জীবনে অনেক রকম মামলা পাবে, অনেক রকম পাবে। কোনো মামলা পাবে ইটস অ্যান অ্যাবসলিউট ওপেন অ্যান্ড শাট কেস, এই হয়েছে, এটা হয়নি, আমি অর্ডার পাবো। কিছু মামলা পাবে এটাতে তোমাকে ডিফেন্ড করতে হবে এক্স্যাক্টলি ওই পয়েন্টটা, এটা অন্য একটা মামলাতে তুমি বলে এসছো, একই দিনে এরম হতে পারে, একই কোর্টরুমে হতে পারে, সকালবেলা আইটেম নাম্বার 14 তোমার, আইটেম নাম্বার 39ও তোমার, আইটেম নাম্বার 14 যে তুমি আর্গুমেন্টটা করে অর্ডার পেলে, সেই আর্গুমেন্টটা তোমার এগেনস্টে 39 করবে। So you need to defend that. So your mind has to be compartmentalized in such a way, so that is what we call in law switching off and switching on. মামলা হয়ে গেল, you forget that, ওটা নিয়ে আর মাথায় ঘুরবে না, দেন ইউ ফোকাস যে তুমি এবার বেরোবে কি করে। পচা মামলা, ছেঁড়া মামলা, সর্বদিক দিয়ে হারবে মামলাটা। একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা ডিআরটির একটা অ্যাপ্লিকেশন সেকশন 19 করেছে, ইউ আর আ বরোয়ার, ব্যাংকের কাছ থেকে টাকা নিয়েছো, টাকা শোধ করতে পারছো না, ব্যাংক তোমার সম্পত্তি এসে নিয়ে নেবে, ব্যাংক অ্যাপ্লিকেশন করে দিয়েছে, রিসিভার অ্যাপয়েন্ট হয়ে গেছে, সিম্বলিক পজেশন হয়ে গেছে, এবার ফিজিক্যাল পজেশন নেবে। সেই অবস্থায় তুমি একটা অ্যাপ্লিকেশন করেছো ফর স্টে অফ দ্য অর্ডার অফ অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার। হোয়াট ক্যান বি ইউর বেস্ট পয়েন্ট? টেল মি। সব তোমার এগেনস্টে, পয়সা নিয়েছো, ধার নিয়েছো, শোধ দিতে হবে, বাংলা কথা, এর বাইরে তো কোনো কথা নেই। হোয়াট ক্যান বি ইউর বেস্ট পয়েন্ট ফরওয়ার্ড? ভাবো এটা কি বলা যায়? থিঙ্ক ভাবো। 2 মিনিট সময় দিলাম, ভাবো, ভেবে উত্তরটা দেবে, তো তারপর আবার বলবো। ভাবো। খুব রেলেভেন্ট পয়েন্ট, কিন্তু ভেবে দেখ কি আনসার দেওয়া যায়। ধার নিয়েছিস, শোধ দিতে পারিসনি, সমস্ত পয়েন্ট তোর এগেনস্টে, অ্যাবসলিউটলি ইটস ইন ইউর এগেনস্ট। হাউ এক্স্যাক্টলি ইউ আর গোনা ডিফিট দ্যাট? এমন একটাই পয়েন্ট আছে যেটার মাধ্যমে সবকিছু এক ম্যাটারে শাট করে দেবে। Extension of the time under Section 5 Limitation Act. না, extension of time to ঠিক আছে, that's a part answer. What did you say? Insolvency. That's a good answer. That's a good answer. Mentally unstable হয়ে গেছে। আমার বলিস না স্যার, মেন্টালি আনস্টেবল হয়ে যাওয়ার সময় টাকা শোধ করার কি সম্পর্ক? পাগল ধার নিয়েছে, পাগল শোধ দেবে না টাকা? দেওয়ার সময় যদি প্রুফ করা যায় যে মেন্টালি আনস্টেবল হয়ে গেছে, তাহলে কি ফরগিভ করে দেওয়া হবে? ওকে, এনিথিং এলস? বাকিরা চেষ্টা করো, সিনিয়র ব্যাচ যারা আছো চেষ্টা করো, ভাবো। হ্যাঁ বলো। If there is a guarantor to the one who has lended the money. Interesting. I like your answer. Sit down. Sit down. Anything else? আর কিছু? কোনো ফ্যামিলি যদি শেয়ার্ড প্রপার্টি থাকে, যেটা একটা পার্টিকুলার ডেটে গিয়ে ডিভিশন হয়ে বিলে ডিস্ট্রিবিউটেড হবে, তো ওটা থেকে টাকাটা নিয়ে যদি শোধ করতে পারে ফিউচারে। I'm giving you a very simple proposition. তুমি টাকা নিয়েছো, তুমি শোধ করছো না, ব্যাংক
is proceeding to take symbolic possession of a property. That is the only property you have. আর তোমার কাছে কোনো, you have no other option. Now tell me. One more minute. Think. শুভজিৎ ছাড়া আর কেউ চেষ্টা কর যারা আছিস, ট্রাই, মাথাটা খাটা। টাইম আপ, বলে দাও। আর্নিং আছে কোনো সাইডে? টাইম আপ। Okay. I will take part of your answer, and your answer. There can be three possibilities. One is, if I fail, I have a guarantor. Why don't you proceed against my guarantor? That's one answer. Second answer is, I am a declared insolvent. Now here the second question will come, whether you have already filed an insolvency proceeding before the NCLT or not. Yes. If there is no proceeding, this point goes. What is the third most important point? What she has said, partly extension of time to pay in installments or in a one-time settlement. Part payment. That's the only way you can get out. So always remember, in a matter where you are a borrower against a bank, the law is very stringent. Either you look at the DRT or the Debt Recoveries Act or the SARFAESI Act. The law is very stringent. পয়সা নিয়েছো ভাই, ফেরত দিতে হবে। So there can be three possibilities. পয়সা নিয়েছি, ফেরত দিলাম। পয়সা নিয়েছি, এখন দিতে পারছি না, সময় দাও, অল্প অল্প করে দেবো, ওয়ান টাইম সেটেলমেন্ট। আর থার্ড হচ্ছে এক্সট্রিম, যেগুলো আমার কাছে এখন আসে, নিয়েছি দেবো না, যা করবি বুঝে নেবো। তো কি দেবো না? I have a client. He's a very interesting client of mine. He's a billionaire in Kolkata. আমি তোকে দেখিয়ে দেবো লোকটাকে করে এলে। ওর জীবনে একটাই শখ, গাড়ি কেনার। So he buys the most expensive car in the town. এক বছর সমস্ত ইএমআই ও পেমেন্ট করে, এক বছর পরে ইএমআই পেমেন্ট করা বন্ধ করে দেয়। ন্যাচারালি ব্যাংক উইল প্রসিড টু টেক দ্য কার। যেদিন বাড়িতে আসে বলো, ভাইয়া পয়সা নেই লেকে যাও। ব্যাংক গাড়ি নিয়ে চলে গেল, রিসেল করে ব্যাংক রিয়েলাইজ করে নিল। আমি ওকে একদিন জিজ্ঞেস করি, व्हाई डू यू डू दिस? बोले बेकार एक गाड़ी 4 साल से चढ़ने में क्या फायदा है वकील साहब। साल भर चढ़ लिया, फिर बैंक को दे दिया, बैंक बेच दिया, पैसा आ गया बैंक के पास, फिर मैं नया गाड़ी खरीद लूंगा। हम लोग, व्हाट अबाउट योर सिविल रेटिंग? बोले सिविल रेटिंग विल ओनली बी एप्लीकेबल इफ यू miss 3 or more installments, then your civil rating goes. The first instance you say, when the bank comes and says that you have missed an installment, I cannot pay, please take the car, so your civil rating gets balanced out, and then again you buy another car. Recently একটা এতে করেছে, একটা জ্যাগুয়ারে করলো, last month X6 জ্যাগুয়ারে একটা করলো, জাস্ট করলো, ওরা 2 কোটি টাকা দিয়ে গাড়ি কিনলো, 1-1.5 বছর চড়েছে, বলছে और मजा नहीं आ रहा है, नया क्या है मार्केट में, अभी कुछ नहीं है, बोले इसको भी दे देते हैं फिर। He is one of the most richest man. I am not taking his name, I know him very personally, I am his lawyer, but he does that. So you will find all kinds of mad people. হাইকোর্টটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় স্বীকৃত পাগলাগারদ। তুমি সব এক পিস করে পাবে ওখানে, সব পাবে, বিভিন্ন রকম লোক পাবে। Another thing, always remember, 2 things you should never compromise. One is on your intellect and one is on your pocket. Yes. You should never compromise. দিনে 2টো মামলা করলে ইউ শুড রিমেম্বার, ওয়ান্স ইউ আর গোয়িং হোম, তুমি 2টো মামলা খেটে করেছো ভাই, তার পয়সাটি তুমি পেয়েছো।
মাঝে মাঝে এমন মামলা হতে পারে তোমাকে মনে হবে যে এই লোকটার জন্য আমি যেটা করি, আমি বছরে 5টা ফ্রি মামলা করি, আমি ফি নিই না। When I understand that these 5 people genuinely requires redemption, I fight for 1 থেকে রুম নাম্বার 27 অবধি কারা কারা ভাড়াটে আছে তাদের নামগুলো রেকর্ড করবে, রেকর্ড করে তাদেরকে বলবে, তারা যে ভাড়াটা দিচ্ছে বলবে যে নাইদার ইউ গিভ ইট টু এক্স নর ইউ গিভ ইট টু ওয়াই, ইউ গিভ ইট টু আস, গিভ ইট টু মি, আই এম দ্য রিসিভার, সার্ভ আ কপি অফ দ্য অর্ডার, ক্রিয়েট আ সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টাকা নাও, জমা করো, এফডি করো, যা খুশি করো, এবং কোর্টকে ইন্টিমেট করতে থাকো টাইম টু টাইম whenever the matter will be in the list যে আমি এইগুলো করেছি। অলওয়েজ রিমেম্বার, যখন এই ধরনের মামলায় তোমাদেরকে স্পেশাল অফিসার রিসিভার করা হবে, ডু নট গো বিয়ন্ড দ্য স্কোপ অফ দ্য অর্ডার, ডু নট ট্রাই টু ডু এনিথিং এক্সট্রা, do not use your brain. Here you will not use your brain, you will only be চোখে ঠুলি আঁটা ঘোড়া। যেটুকু আছে অর্ডারে আমায় বলেছে ভাই শুধু ফিটা, শুধু ভাড়া তুলতে হবে, আমি শুধু ভাড়া তুলছি, আমি এর বাইরে কিচ্ছু জানি না। আপনার যদি কোনো ক্ল্যারিফিকেশান থাকে প্লিজ গো অ্যান্ড আস্ক দ্যাট ক্ল্যারিফিকেশান ফ্রম কোর্ট। These are, I am giving you practical examples, practical examples কি হয়, because it is very very easy to lose your name in the very first day you walk into the profession. It'll go like this, ও বেকার, ও জানে না কিছু, ডেঞ্জারাস থিং, ডেঞ্জারাস থিং। আমি প্রকাশ্যে বলি আমি ভাই জানি না কিছু, ইনফ্যাক্ট আমি জানি না কিছু, কিন্তু ইউ সি রিউমার্স স্প্রেড ফাস্টার দেন ফায়ার। একবার যদি তোমার বদনাম হয়ে যায় প্রফেশনে, তোমার ইন্টিগ্রিটি নিয়ে কোয়েশ্চেন তুলে, তুমি মামলা, তুমি জীবনে সব মামলা হেরে যাও না, ডাজন্ট ম্যাটার। এই প্রফেশনে একটা মজা হচ্ছে তুমি হেরে গেলেও পয়সা পাবে, দ্যাটস এ গুড পার্ট অফ দ্য প্রফেশন। দ্য ওয়ার্স্ট পার্ট অফ দ্য প্রফেশন ইজ যে তুমি মক্কেল 80% চান্সেস, কলকাতা ইজ সাচ এ ব্যাডলি পেড সিটি উইথ রিগার্ড টু লয়ার্স, 80% মক্কেল তোমার ফি না দিয়ে পালিয়ে যাবে, তারপর তোমার ফোন ব্লক করে দেবে, তোমার হোয়াটসঅ্যাপ ব্লক করে দেবে, তোমার ফোন ধরবে না। দোজ আর সেকেন্ডারি ব্যাপার। বউ বা বরের ফোন থেকে ফোন করলে হ্যালো কি হলো পয়সা রাখবি না, ফোন কেটে দিল, এটা হয়। সো ইউ মে লুজ 1,000 matters or maybe 100,000 matters in your lifetime and never win a case, single case. That will not cast an aspersion towards your integrity to the profession. Always remember that. That is the only asset you will carry home. Because when your son or your daughter will walk in the corridors of any court, তাদেরকে যেন তোমার জেনারেশনের যারা বেঁচে আছে, যখন তুমি বেঁচে থাকবে না, তারা যেন বলে এ অমুকের ছেলে বা অমুকের মেয়ে, হিজ ফাদার অর হিজ মাদার was a lawyer of lot of integrity. He was an honest man. That is what that should be there. That should be a most important criteria of any lawyer. Thank you very much. Thank you, Vishika. Any questions? Yes, যদি এরপরে কারোর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা করতে পারো। কোনো কোয়েশ্চেন আছে কারোর? ইয়েস, শুভজিৎ। এমন কোয়েশ্চেন করবি না যাতে আমি ভয় পালিয়ে যাই। হ্যাঁ, আমি আগেই বলেছি আমি জানি কম। বল। বলছি আপনি একটু আগে ভাড়াটিয়া ওঠানোর একটা কেসের কথা বললেন, তো এটার রিলেশনে শরিকি সম্পত্তি এরকম ভাবে মানে ডিসপিউট থাকলে সেটা কিভাবে কোর্টে ওঠে এবং কিভাবে সেটার প্রসিডিং হয় সেটা যদি বলেন। শরিকি সম্পত্তি থাকলে জেনারেলি ইটস আ পার্টিশন স্যুট। জেনারেলি ইটস কল্ড আ পার্টিশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন স্যুট। না, আমি জিজ্ঞাসা করছি যে কি শরিক তো মানে ডিরেক্ট অ্যানসেস্টর, মানে একটা কমন অ্যানসেস্টর থেকে একটা ব্রাঞ্চ অ্যানসেস্টর এসেছে, এবার কথাটা হচ্ছে কি লিঙ্কটা কোথায় করছে, যে কি লিঙ্ক রয়েছে এদের মধ্যে, এই লিঙ্কটা কি কমন অ্যানসেস্টর থেকে করবে? Depending on the family tree, depending on the classification of heirs under the Succession Act, various classifications আছে।
সে ফর এক্সাম্পল একটা খুব ইন্টারেস্টিং মামলা বলি, দক্ষিণেশ্বর মন্দিরের মামলা, ট্রাস্টি বোর্ডের মামলা। রানী রাসমণির 4 জামাই, 4 মেয়ে, তার 4 জামাই, তাদের বংশ, তাদের মধ্যে একটা গ্রুপ ইজ ইন এক্সপ্রেস কন্ট্রোল অফ দ্য বোর্ড অফ ট্রাস্টিজ, বাকি 3 জন নয়। তারা 1870 সাল থেকে মামলা চালিয়ে যাচ্ছে, এখনো মামলা শেষ হয়নি। That's the oldest suit alive, 1871. Eventually, I told you that one of my clients is suffering from 42 years in a matrimonial dispute. So এবার you can derive your right in various ways. Say for example, you are a no one, you are a third party interloper, no connection with your family, with a family who are litigating, but one of the shoriks who are directly involved in the litigation has sold a part of the property to you, so you also become a part of the property, so you have a substantive right. Say for example, একটা জয়েন্ট ফ্যামিলি প্রপার্টির একজন বললো তুই আমার শেয়ারটা কিনে নে, আমি বেরিয়ে যাচ্ছি বলে আননোয়িংলি তোমায় অন্যদেরকে না করে তোমার আনডিভাইডেড শেয়ার বেচে দিয়ে চলে গেল, যেতেই পারে। ওয়েদার ইট ইজ রাইট রং, দ্যাট ইজ আ ডিসিশন দ্যাট দ্য কোর্ট উইল টেক। রাইট অফ প্রিএমশন আছে কিনা, নেই কিনা, Section 8 applicable kina with regard to Land Reforms Act, or preemption, right of preemption, which technically in joint family property, undivided joint family property, এখনো ট্রান্সফার প্রপার্টিতে সেই রাইটটা আছে, কিন্তু পার্টিশন হয়ে যাওয়ার পর আর প্রিএমশন রাইট থাকে না। So there are many fold discussions that has happened in Supreme Court, in various high courts, in various matters. But say undivided share er to or portion da, or say for example he has 1/7 share in a property, he sell his 1/7 share to you, you take the share, you stay happy, you got you জানো ওখানে একটা বাড়ি আছে, সেখানে আমার 1/7 share আছে। Now you have two options, either you file a partition suit yourself asking, yeah, now I have purchased this one undivided 1/7 share, so I want my share to be demarcated, so I file a partition suit. তাতে তুমি প্রপার্টির শরিক না হয়েও তুমি মামলাটা করতে পারো। Or somebody else finds out and files a suit saying that he could not have acquired that 1/7 share because we have a preemptive right, so that 1/7 share should have been divided amongst the 6/7 of us, and he is an outsider interloper, they can also file a suit. So বোঝা গেল? Anything else? অন্য কারো কোনো প্রশ্ন আছে তো করে নাও, টাইম ইজ লিমিটেড, করে নাও, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তো করে নাও। এনি কোয়েশ্চেন? নো কোয়েশ্চেন, ঠিক আছে। থ্যাংক ইউ রিজুদা, Okay. থ্যাংক ইউ ফর কামিং। দোয়া না লেপেল খোলায় আমি এক্সপার্ট। আই নো টিভিতে সাথে দেখাই যায়। থ্যাংক ইউ সো মাচ দ্য স্টুডেন্টস। আজকের মতো একেলো একাডেমি প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ এখানে এন্ড হলো।